এলপিজি সংকটের অজুহাতে গ্রাহকের কাঁধে ২,৫০০ কোটি টাকার বোঝা। সিলিন্ডার প্রতি গুনতে হচ্ছে বাড়তি ৭০০ থেকে ১৭০০। দায় এড়াতে পারে না বিআরসি, মত বিশ্লেষকের। সহজ যোগাযোগ ব্যবস্থার অভাবে পিছিয়ে পড়ছে চট্টগ্রাম বন্দর। মহাসড়কে বাড়ছে যানজট, কাজে লাগানো যাচ্ছে না নৌ রেলপথ। মাল্টি মডেল পরিকল্পনা কর্তৃপক্ষ। বাণিজ্য মেলায় পাকিস্তানি, ভারতীয় পোশাক সহ নানা পণ্যের চড়া দাম। দর্শনার্থীদের অভিযোগ মানছেন বিক্রেতারাও। স্টল ভাড়া বেশি সহ উচ্চ ব্যবস্থাপনা ব্যয় দায়ী। এবং গ্রিনল্যান্ড নিতে বাধা দেয় ৮ দেশের ওপর ১০% শুল্ক আরোপ ট্রাম্পের। ফেব্রুয়ারি থেকে কার্যকর, ঐক্যবদ্ধ জবাবের হুঁশিয়ারি ইউরোপের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এলপি গ্যাস সংকটের অজুহাতে গ্রাহকের পকেট থেকে কেটে নেওয়া হচ্ছে বাড়তি ২,৫০০ কোটি টাকা। নির্ধারিত দামের চেয়ে সিলিন্ডার প্রতি গুনতে হচ্ছে ৭০০ থেকে ১৭০০ টাকার বেশি, যার দায়ে বিআরসি সহ সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষগুলো এড়াতে পারে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। নিজামুদ্দিনের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর মগবাজারের বাসিন্দা মাফিয়া বেগম। বাসায় সংযোগ থাকলেও প্রায়ই থাকে না গ্যাস। এতে মাসে ১,০৮০ টাকা গ্যাস বিলের পাশাপাশি কিনতে হচ্ছে এলপিজিও। কিন্তু এখন সিলিন্ডারের অস্বাভাবিক দামের কারণে ব্যয় বাড়ছে চক্রবৃদ্ধি হারে। এটাই নেয় ১১০০ টাকা, তাহলে এইটাই যে আরো ডবল টাকা বাড়ে গেছে। আমরা কোন দিকে যাব? আমার আয়ের উপর তো আমি ব্যয় করবো, আমার আয় তো কম, আমি ব্যয় করবো কি দিয়ে? রাজধানীর কল্যাণপুরের বাসিন্দা শামসুন নাহার ও তার প্রতিবেশীদের একই অভিজ্ঞতা। আয় না বাড়লেও পাল্লা দিয়ে ব্যয়ের নতুন নতুন খাত বাড়ায় চিড়ে চ্যাপ্টা অবস্থা মধ্যবিত্তের। আমরা যেখানে ১৩০০, ১২০০, হাইস্ট ১৫০০, তার উপরে তো আমরা গ্যাস নেই নাই। এখানে ২,২২০ টাকা, আমাদের তো অনেক বেশি হয়ে যাচ্ছে না? 3টা গ্যাস সিলিন্ডারের দামই আমার প্রায় পড়ে যাচ্ছে 2টার উপরে। এতটা ক্ষতিগ্রস্ত আমরা কখনোই হইনি। আমাদের আয় তো সীমিত, আমাদের বেতন তার বাড়েনি, কেউ দেখার নাই। ইচ্ছা মতো বাড়াইতেছে, দোকান খুলতেছে, টাকা বেশি দিলে সিলিন্ডার দিয়েছে, কম দিলে সিলিন্ডার নাই। সিলিন্ডার নৈরাজ্যে হোটেল রেস্তোরাঁয়ও জ্বালানি ব্যয় বেড়েছে দ্বিগুণ। রাজধানীর হাতিরপুলের ব্যবসায়ী মোহাম্মদ সোহেলের মাত্র এক সপ্তাহেই এলপি গ্যাসের পেছনে বাড়তি ব্যয় ৯,০০০ টাকা। অন্যদেরও ব্যবসা চালাতে হিমশিম অবস্থা। ছোটরা ৩টা ৩,০০০ বেশি লাগছে, আর বড়টা ৬,০০০ বেশি লাগছে। এই এক সপ্তাহের ভিতরে ৯,০০০ মতো ক্ষতি হয়ে গেছে। আমি তো কোথাও দাম বাড়তেছি না। সামানের ভিতরে তো ১ টাকাও আমাদের প্রফিট আসতেছে না, আর উল্টো আমাদের ঘাটতি দিতেছে। তারপরে আমরা সিলিন্ডারটাও ঠিক মতো পাইতেছি না। এখন তো পুরাটাই লসে, কারণ গ্যাসের দামও দ্বিগুণ হয়ে গেছে, দ্বিগুণের চাইতেও বেশি। গত কয়েকদিন ধরেই রাজধানীতে ১২ কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ থেকে ২,৫০০ টাকায়, যা নির্ধারিত দামের চেয়ে ৭০০ থেকে ১২০০ টাকা বেশি। আর ৩৫ কেজি এলপিজির জন্য বাড়তি নেওয়া হচ্ছে ১৭০০ টাকা পর্যন্ত। এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির তথ্য মতে বাজারে থাকা ৫.৫ কোটি সিলিন্ডারের মধ্যে বর্তমানে মাসে ২ বার রিফিল হচ্ছে ১০০ কোটি সিলিন্ডার। সে হিসাবে প্রতি সিলিন্ডারে ১,০০০ টাকা বাড়তি নেওয়া হলেও মাসে গ্রাহকের পকেট থেকে লুটে নেওয়া হচ্ছে ২,৫০০ কোটি টাকা। সংকটের অজুহাতে এভাবে গ্রাহকের পকেট কাটার পেছনে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায় দেখছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। সেখানে ভোক্তা অধিদপ্তর কি করছে? তাদেরও কোনো, তার মানে কি তাহলে গোটা ব্যবস্থা এখন শুধু এলপিজি বাজারই নিয়ন্ত্রণ করছে না, এলপিজি ব্যবসায়ীরা সরকারকে নিয়ন্ত্রণ করছে, সরকারি প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করছে। কি ভয়াবহ ব্যাপার না? এরকম একটা অবস্থায় রাষ্ট্র কোথায়? কোনো সভ্য সমাজ কি ভাবতে পারে? বিশেষজ্ঞরা বলছেন অতি প্রয়োজনীয় এই জ্বালানি পণ্যটির আমদানি স্বাভাবিক রাখার পাশাপাশি বাজারে বাড়াতে হবে নজরদারি। এলপি গ্যাস নিয়ে নজিরবিহীন নৈরাজ্য চলতে থাকলেও সব পক্ষে এখন নিজেদের দায় এড়ানোর চেষ্টায়। তবে নিরুপায় গ্রাহক এখনও ভোগান্তিতে, কারণ দিন শেষে যে বাড়তি দামের বোঝা বইতে হয় তাদেরই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বন্দর বাণিজ্যের খবর। একের পর এক বিদেশি অপারেটর টার্মিনাল পরিচালনা এলেও ইন্টারলাইন কানেক্টিভিটি বা ব্যাকআপ যোগাযোগের অভাবে পিছিয়ে পড়ছে চট্টগ্রাম বন্দর। আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় 100% পণ্য সড়ক পথে পরিবহন হওয়ায়
মহাসড়কে হচ্ছে তীব্র যানজট। সুযোগ থাকা সত্ত্বেও নানামুখী জটিলতায় কাজে লাগানো যাচ্ছে না নৌ কিংবা রেলপথকে। এ অবস্থায় সরকারের কাছে মাল্টি মডেল ন্যাশনাল পরিকল্পনা পাঠিয়েছে বন্দর কর্তৃপক্ষ। শাখারটুকুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বছরে ৩২ থেকে ৩৩ লাখ কন্টেনার এবং ১৩ কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নতুন করে সৌদি আরবের রেড সি গেটওয়ে পতেঙ্গা টার্মিনাল অপারেশন শুরু করেছে। কয়েক বছরের মধ্যে যুক্ত হবে লালদিয়া টার্মিনাল। আমদানি রপ্তানি বাণিজ্যে যতটা অগ্রগতি হচ্ছে ততটা গতি পাচ্ছে না হিন্টারল্যান্ড কানেক্টিভিটি বা দেশের অন্যান্য অংশের সঙ্গে বন্দরের যোগাযোগ। বড় লেন সৃষ্টির মাধ্যমে আমরা যদি কানেক্টিভিটিটা এনশিওর করতে না পারি, ভবিষ্যতে কিন্তু বিশাল একটা ট্রাফিক জটিলতার মধ্যে চট্টগ্রাম বন্দর পড়তে যাচ্ছে। এদিকে ২০৩০ সাল নাগাদ অপারেশনে আসার সম্ভাবনা রয়েছে ৫০,০০০ কোটি টাকার ২ মেগা প্রজেক্ট বে টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের। রেলওয়ের সাথে, রোডসের সাথে, বিআরডব্লিউটি এর সাথে বন্দরের কার্যকর ডে টু ডে ওয়ার্কিং রিলেশনশিপ করে তোলা দরকার। বন্দরের তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট আমদানি পণ্যের ৮৫% গন্তব্য যেমন চট্টগ্রাম বন্দর হয়ে রাজধানী ঢাকা, একইভাবে রপ্তানি পণ্যের ক্ষেত্রেও ৮৫% ঢাকা হয়ে চট্টগ্রাম বন্দর, আর বাকি মাত্র ১৫% গন্তব্য চট্টগ্রাম ও তার আশপাশের এলাকা। এখন যেই পরিমাণ ভলিউম হয় এর হয়তো ডাবল বা ট্রিপল ভলিউম মুভমেন্ট চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশে যাবে। তো সেই ক্ষেত্রে যদি কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট না হয় তাহলে এই গুডসগুলো আমরা পাঠাবো কিভাবে? সড়ক এবং রেলপথের সক্ষমতা বাড়াতে সরকারের কাছে পরিকল্পনা পাঠিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একটা মাল্টিমোডাল ন্যাশনাল স্ট্র্যাটেজি নেওয়ার জন্য আমরা এখান থেকে ইনিশিয়েটিভ নিয়েছিলাম যাতে পোর্টের অপারেশনটা সিমলেস থাকে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের মাত্র ৪% পণ্য আনা নেওয়া করা হয় নৌ এবং রেলপথে, আর বাকি ৯৬%-এর চাপ পড়ছে দেশের মহাসড়কগুলোতে। এর ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের, বিঘ্ন ঘটছে আমদানি রপ্তানি বাণিজ্যে। অথচ সুযোগ থাকা সত্ত্বেও কাজে লাগানো যাচ্ছে না নৌ এবং রেলপথকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে ১০ থেকে ৩০ কাউন্টের তুলার সুতা আমদানিতে বন সুবিধা প্রত্যাহার করেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে পার্শ্ববর্তী দেশে ৩০ কাউন্টের ১ কেজি সুতার ন্যূনতম মূল্য $২.৯৩ মার্কিন, যা বাংলাদেশে উৎপাদিত সুতার উৎপাদন খরচের প্রায় সমান। এরপর তাদের প্রণোদনা সহ বিশেষ আর্থিক সুবিধা দেয় তারা উৎপাদন খরচের চেয়ে ৩০ থেকে ৩৮ সেন্ট কমিয়ে বাংলাদেশে রপ্তানি করছে, যা ঝুঁকিতে ফেলেছে স্থানীয় শিল্পকে। বিদেশ গবেষকদের লাখ লাখ টাকা হাতিয়ে লাপাত্তা এক রিক্রুটিং এজেন্সি। আবার না করায় লাইসেন্স স্থগিত করে দেয় বিএমইটি। তবে বাইরার ওয়েবসাইটের সদস্য তালিকায় রয়েছে নাম। ব্যাখ্যা জানতে যোগাযোগ করা হলে সদুত্তর না দিয়ে বরং উত্তেজিত হয়ে সাংবাদিকতা শেখাতে আসেন বাইরা প্রশাসক। দেশে বেশি রিক্রুটিং এজেন্সি থাকায় মান যাচাই করে অনুমোদন দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। জিনাতারা যশোয়া রিপোর্ট। দুই রিক্রুটিং এজেন্সির প্রতারণা নিয়ে ২০২৪ সালের ১৩ই নভেম্বর খবর প্রকাশ করে সময় সংবাদ। এর একটি ইস্টার্ন বিজনেস লিমিটেড ২০১৩ সালের পর লাইসেন্স নবায়ন করেনি বলে জানায় বিএমইটি। ২০২০ সাল থেকে নেই এ খাতের শীর্ষ সংগঠন বাইরার সদস্যপদ। তবে থেমে নেই প্রতিষ্ঠানটির কার্যক্রম। লাইসেন্স নবায়ন না করলেও প্রায় ১ যুগ ধরে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। গেল বছরের শেষ দিকে উধাও হয় প্রতিষ্ঠানটির সর্বশেষ ঠিকানা থেকেও। এদিকে লাখ লাখ টাকা দিয়ে নিঃস্ব হয়ে অসহায় জীবনযাপন করছেন ভুক্তভোগীরা। ইস্টার্ন বিজনেস এটা হচ্ছে খুব বড় একটা অ্যামাউন্ট নিয়ে গেছে, হাজার হাজার মানুষের টাকা পয়সা নিয়ে গেছে। কারো ৪ লাখ, কারো ৫ লাখ, কারো ৭ লাখ পর্যন্তই আছে। লাইসেন্স প্রাপ্ত লোক যদি পালায়া যায় বা বিদেশে যায় বা অন্য, সেটা দায় কে নিবে? চাষবাস করে এত কষ্ট করে টাকাগুলো দিছিলাম, মনে করেন হালের গরু বেচছিলাম, জমি বন্দুক রাখছিলাম, তারপরে এনজিও থেকে আমার টাকা লোন নেওয়া ছিল। বাইরার ওয়েবসাইটে প্রতিষ্ঠানটির নামে থাকা মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথমে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়, পরে বিচ্ছিন্ন করা হয় সংযোগ। এই নাম্বারটা তো এজেন্সির নাম্বার। বিএমইটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী রিক্রুটিং এজেন্সিটির লাইসেন্স বর্তমানে স্থগিত রয়েছে। তবে ২০২০ সালের পর সদস্য তালিকা থেকে বাদ দেওয়ার কথা বললেও বাইরার ওয়েবসাইটের সদস্য তালিকায় এখনও রয়েছে এই এজেন্সিটির নাম।
বায়রার সদস্যপদ না থাকার পরও ওয়েবসাইটে সংগঠনটির অল মেম্বার্স লিস্টে কিভাবে তা বহাল রাখা হয়েছে তা জানতে চাইলে তথ্য দিয়ে কোনো সহযোগিতা না করে বরং অসৌজন্যমূলক আচরণ করেন বায়রার প্রশাসক আশরাফ হোসেন। এই আপডেটটা ও তথ্যটা তো আমি বাইরে থেকেই নিতে আসবো। আপনি এই তথ্য যদি ওয়েবসাইটে থাকে তাহলে তো বাইরের জিজ্ঞাসা করারও দরকার নেই যে ভাই বাইরের ওয়েবসাইটে কেন আছে। খালি এই কোনো কিছু না পেরে এটা শ্রম নিয়ে ঘুরে বেড়ালে হবে না। সাংবাদিকতা আমি 96 সালে করছি, ঠিক আছে, কিন্তু আমি জানি না, তখন আমি জাতীয় দৈনিকে লিখতাম। তবে বায়রা সচিব জানান দাপ্তরিক জটিলতায় এখনও ওয়েবসাইট থেকে সরেনি অভিযুক্ত রিক্রুটিং এজেন্সির নাম। সরকার যদি কোনো লাইসেন্স ক্যান্সেল করে সেই ক্ষেত্রে 6 মাস পর্যন্ত এটা থাকবে। হ্যাঁ, 6 মাসের মধ্যে সে যদি কোনো আপিল বা প্রতিকার না পায় তাহলে এটা অটোমেটিকলি আমাদের কাছ থেকে সে বাদ পড়ে যাবে। বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির সংখ্যা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় কয়েক গুণ বেশি। প্রতারণা দূর করতে এজেন্সির মান যাচাই করে বিভিন্ন ক্যাটাগরিতে সাজানোর তাগিদ অভিবাসন বিশেষজ্ঞদের। রিক্রুটিং এজেন্সির কাছ থেকে তো সরকার প্রথম কাজ হওয়া উচিত তাদের মান যাচাই করা। সাধারণ মানুষ যেন বুঝতে পারে যে কার রেটিং কেমন, কার কাছে আমি যাব, কে কোন জায়গায় কর্মী পাঠায়, তার বিরুদ্ধে কি অভিযোগ আছে। যেই সরকারি কর্মকর্তা বা যেই দপ্তর তারা অনুমোদন দিয়েছে তারা পাশাপাশি এজেন্সি দুজনই জবাব দিই, তখন আপনি দেখছেন একটা কাঠামো গড়ত। অভিবাসন নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান রামরুর তথ্য 2025 সালে 188টি লাইসেন্স বাতিল ও 191টি এজেন্সির লাইসেন্স স্থগিত করা হয়েছে। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন শিকদার। স্যার, আপনাকে এসব বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনার একটু শুরুতেই জানছে যে এই যে অনিয়ন্ত্রিত এবং দৌরাত্ম্য অবৈধ এজেন্সিগুলো, সেক্ষেত্রে আসলে সরকারের কিংবা সংশ্লিষ্ট দপ্তরের দেখভাল কতটা মনে করছেন আপনারা? আসলে এটা দীর্ঘদিনের সমস্যা, তাই না? এই সমস্যাটা আসলে আমাদের কোনো সমাধানের কোনো অপশন দেখছি না। এর মূলত কারণটা হচ্ছে যে আমাদের যেই পরিমাণ বাজার আছে, কত 8 থেকে 10 লাখ, যদি আপনার যদি লাস্ট 5 বছরের হিসাব ধরি, আমাদের প্রায় গড়ে 8 থেকে 10 লাখ বিদেশি শ্রমিক যায়। এই 8 থেকে 10 লাখ লোকের জন্য 1800-র উপরে রিক্রুটিং এজেন্সির আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা, এটা কিন্তু অনেক দিন ধরে এই কোশ্চেনটা ছিল। এই একই কোশ্চেন কিন্তু আপনার নেপালেও কিন্তু আছে। নেপালও বাজারটা ছোট, কিন্তু ওদেরও রিক্রুটিং এজেন্সি অনেক। কিন্তু যেহেতু ওই নেপালে আপনার কমিউনিস্ট গভর্নমেন্ট ক্ষমতায় ছিল বলে তাদের কাছে তাদের পলিসি, গভর্নমেন্টের পলিসি ছিল ওয়ার্কার রাইটকে এনশিওর করা, ওয়েলফেয়ারকে এনশিওর করা, এই জন্য তারা এটাকে ম্যানেজ করতে পেরেছে। কিন্তু বাংলাদেশ এটা কখনো ম্যানেজ করতে পারে না। এর মূল কারণটা হচ্ছে, আপনি যদি দেখেন, আমি যদি 1800 যদি মানে রিক্রুটিং লাইসেন্স মানে এজেন্সি যদি দেখি, আপনি দেখবেন যে সর্বোচ্চ 600-700 এটার মালিক। মানে একই পরিবার যে রিক্রুটিং এজেন্সি আছে, তারা একই পরিবার তার ছেলের নামে, মেয়ের নামে, তার বইয়ের নামে এভাবে করে তারা লাইসেন্স খুলে রাখে, তাই না? তা এই যে লাইসেন্সটা খুলে রাখে নিজের নামে, এবং এখানে অনেকে আবার সরকারি কর্মকর্তারাও কিন্তু আবার শেয়ারও যুক্ত থাকে। এটা কিন্তু ওপেন সিক্রেট, সবাই জানি। তাহলে এই যে একজন যে আরেকজনের নামে যে করতেছে, তাই না? একটা কম্পিউটার যখন প্রোগ্রাম ডিজাইন করে যায়, সে একটা কী করে মিসম্যাচ করার চেষ্টা করে, বা ডুপ্লিকেশনটা যেটা বের করার চেষ্টা করে। তো এইটার কিন্তু উদ্যোগ কিন্তু আপনার কখনো কিন্তু আপনার এই প্রবাসী মন্ত্রণালয় কিন্তু করে নাই। এবং যার কারণে যদি করতো সিস্টেমটাকে, তাহলে সে বলতে পারতো যে তোমার একই পরিবারে তোমার 4 জনের নাম থাকে কিভাবে। তাহলে তার মানে আপনি যদি এখন একটা অ্যাকশন নেন একজনকে, যে একজন লাইসেন্সের বাতিল করে দেওয়ার অ্যাকশন নেওয়ার, তাহলে সে তার বইয়ের নামে সে লোক পাঠাতে পারবে, সেটা ছেলের নামে, মেয়ের নামে লোক পাঠাতে পারবে। তো এই যে একটা সিস্টেমটাকে, যেটাকে আমরা বলছি গুড গভর্নেন্স নাই, অথবা একটা করাপশনের একটা জায়গাটা, এটা কিন্তু কখনো হয় না। এই প্রবলেমটা আপনার কিন্তু আজ থেকে 30 বছর আগে ইন্ডিয়াতে ছিল। তো ইন্ডিয়া কি করেছে, আপনার ইন্ডিয়া তারা র্যাঙ্কিং সিস্টেম ডেভেলপ করেছে। যেন আমাদের যেমন ইউনিভার্সিটিতে যেমন পাবলিকেশন কতটুকু আছে, আপনারা গবেষণা কতটুকু হয়, ফান্ড কত, এর বেস করে ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং হয় আপনার। ঠিক সেরকমভাবে ইন্ডিয়াতে রিক্রুটিং এজেন্সি তারা র্যাঙ্কিং করেছে। র্যাঙ্কিংটা হচ্ছে যে কার ভিতর কে কত লোক পাঠাচ্ছে, সে পাঠানোর ভিতরে সে কিন্তু গুড গভর্নেন্স মেনটেন করছে কিনা, তার ওইখানকার আবার ইভ্যালুয়েশন আছে, মানে কমপ্লেন আসতেছে কিনা, যার কমপ্লেন কম, এইভাবে করে সে ABC ক্যাটাগরি সে রিক্রুটিং এজেন্সি হয়। আর প্রোফাইলটাকে তারা ইন্টারনেটে এমনভাবে তারা সুন্দর করে সাজিয়েছে, তারা সরাসরি আপনার এমপ্লয়ার যারা লোক নিতে চায় যেসব দেশ থেকে, তারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারে, কোনো ভায়া কিন্তু হয় না। কিন্তু আমাদের তো এই র্যাঙ্কিং সিস্টেমে, যেটা আমরা দীর্ঘদিন ধরে আলাপ করে আসছি, যে রিক্রুটিং এজেন্সিদের অবশ্যই একটা লাইসেন্স র্যাঙ্কিং সিস্টেম থাকতে হবে। এই র্যাঙ্কিং সিস্টেম না থাকার কারণে, এবং তাদের প্রোফাইলটা দেখবেন কিন্তু হ্যাপহ্যাজার্ড, মানে কোনো ওয়েবসাইটও যদি দেখবেন, অনেকে দেখবেন ওয়েবসাইটই নাই। তো এইগুলোর যে যতক্ষণ একটা গুড গভর্নেন্স আপনি এনশিওর না করতে পারবেন, আপনার সরকার যদি এটাকে না করতে পারে, আপনি আমাকে দেখান তো যে রিক্রুটিং এজেন্সি কিন্তু অনেক মানে আপনার কেউ যদি 2 নম্বর করে, দেখেন কঠিন কিন্তু শাস্তি আছে। আপনি এখনো পর্যন্ত একটা রিক্রুটিং এজেন্সিকে দেখাতে পারবেন না যে নজির রিয়েলি তাকে জেলে যেতে হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত আছে, কিন্তু কোনো আপনি কিন্তু দেখাতে পারবেন না। কারণ আইন আছে, প্রয়োগ নাই, প্রয়োগ হলেও ফাঁক ফোকর আছে, সেটা দেখার কেউ নাই।
অনৈতিক দৌরাত্ম্য নিয়ে আমরা অনেকদিন ধরে রিপোর্ট করছি, আপনারাও কথা বলছেন, সরকারের সাথে কাজ করেন। সেক্ষেত্রে প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল সেখানেও আপনারা কাজ করেছেন, সেখানে আসলে কতটুকু ফিডব্যাক পেয়েছেন এসব বিষয়ে? না, প্রিভিয়াস গভর্নমেন্টের মানে একটা হচ্ছে যে ওইখানে আবার ডিফারেন্ট সিন্ডিকেট গ্রুপ, মানে মানে মাইগ্রেশন সেক্টরটা একটা পলিটিসাইজ হয়েছে, মানে রাজনীতিকরণ হয়েছে 2000 সালের পর থেকেই, তাই না? তো যেই গ্রুপটা সবচেয়ে শক্তিশালী হয়েছে, পরের সরকার আসলে তারা তাদের সাথে ম্যানেজ করে তারা থাকে, নতুন আরো ইয়ে হয়। যেমন আমাদের প্রিভিয়াস গভর্নমেন্টে যে দেখা গেছে আপনার সব 5 কুতুব বলা হতো এই রিক্রুটিং এজেন্টকে মেনটেন করার জন্য, 5 কুতুব ছিলেন। এইটা তা একটা জিনিস ছিল যে আপনার এই মানুষ জানতো যে এই গ্রুপটা এটা ম্যানেজ করতেছে, যার কারণে যেমন মনে করেন গত গভর্নমেন্টের আগে প্রায় 6 মাস আগে আপনার তুর্কমেনিস্তান থেকে একটা গ্রুপ আসছিল বাংলাদেশ তারা মাইগ্রেন্ট ওয়ার্কার নেওয়ার জন্য। তো পরে আমরা পেপারে দেখলাম যে গ্রুপটা দেখা করেছিল আপনার যে ব্যবসায়ী সালমান এফ রহমানের সাথে। এখন সালমান এফ রহমান তো সে তো কনসার্ন পারসন না, তার তো দেখা করার কথা ছিল প্রবাসী মন্ত্রণালয়ের কাছে। তো এগুলো ইন্ডিকেশন করতে কীভাবে সিন্ডিকেট হয়। কিন্তু একটা জিনিস হচ্ছে, ঠিক আছে আপনি একা কন্ট্রোল করছেন, যেন মালয়েশিয়া কি করেছে, মাহাতির মোহাম্মদ একা দেশটাকে কন্ট্রোল করেছে, কিন্তু তার ভিতরে কি ছিল, আমার ডেভেলপমেন্ট করতে হবে, সে নিজে কন্ট্রোল করে। মানে আপনি যদি সেই মেন্টালিটি থাকতো, ঠিক আছে আমি মাইগ্রেশন সেক্টরটাকে আমি কন্ট্রোল করতেছি, কিন্তু আমার উদ্দেশ্যটা হবে এই সেক্টরটাকে গুড গভর্নেন্স করা, কিন্তু সেটা তো করা হয় নাই। সেক্ষেত্রে এই যে ঢালাওভাবে চলছে একের পর এক রাজনীতিকরণ সবকিছু মিলে, মানে ইন ফিউচার কিংবা আমাদের গোলটা কি হওয়া দরকার, কিংবা কি দেখছেন আগামীতে? না, এইটা একটা আমরা ভেবেছিলাম যে বর্তমান গভর্নমেন্টে যারা আছেন, উপদেষ্টা যারা আছেন, যে তারা হয়তো সমস্ত প্রেশারের উপরে থেকে, তাই না, এটাকে আপনার গুড গভর্নেন্সের আওতায় আনা। কিন্তু এটা বোঝা গেল যে এই গভর্নমেন্ট আসলে পারবে না, কারণ তার রাজনীতির শক্তিটা নাই। রাজনীতির শক্তি যদি না থাকে তাহলে সে একটা মিনিস্ট্রি বলেন, তারপর নন গভর্নমেন্ট যে ফাংশনাল বডিগুলো, যেটা হচ্ছে আপনার এই যে বাইরাটেরা, এদেরকে তারা কন্ট্রোল করতে পারবে না, রাইট? এই জন্য পরবর্তী সরকার তার দায়িত্ব, যদি এই সরকার যদি সে যদি সমস্ত প্রেশার থেকে যদি সে করতে পারতো, তাহলে পরবর্তী সরকারের জন্য কাজটা সহজ হতো। কিন্তু এখন যেটা হচ্ছে, পরবর্তী সরকার যে আসবে তাকে এই সেক্টরটাকে তার জন্য অনেক চ্যালেঞ্জ হবে, কারণ আমাদের মার্কেট কিন্তু সংকুচিত, আমরা কিন্তু আগের মতো লোক পাঠাতে পারছি না। আমাদের প্রায় এবার প্রায় 6 থেকে 8 লাখের মতো গিয়েছে, এবার এর বেশি যাচ্ছে না। এখন যদি আমাদের, এবং মার্কেটটাও এক পর্যন্ত সৌদি আরব বেসড, অন্য মার্কেট কিন্তু খুলছে না। আপনি এবারে জেনে থাকবেন যে দুবাই কিন্তু এখন কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু লোক নিবে না। এর কারণটা হচ্ছে নেপালে যে জেনজির যে রেগুলেশন হয়েছে তারা স্টপ করে দিয়েছে, রাইট? আর সেই কারণে বাংলাদেশ থেকে যেটা বাংলাদেশ একটা অভ্যুত্থান হয়েছে। আবার এইটার আরেকটা কারণ হচ্ছে যে আপনার ওনাদের ভিতরে আপনার রাজনীতির কোনো মানে কালচারাল কোনো এক্সচেঞ্জ, মানে এই যে একটা জেনজি একটা রেভলিউশন হলো বাংলাদেশে, তারা চায় না যে এই মতলম্বী মানুষ অথবা যার এই অভিজ্ঞতা আছে সে মনে করেন দুবাইতে গিয়ে সে একটা দুবাইয়ের পার্সনের সাথে এটা শেয়ার করুক, সে চায় না, কারণ তার ভিতরে তখন জেনজি একটা রেভলিউশন হইতে পারে, রাইট? তাদের তো আপনার রাজা সিস্টেম, এই জন্য তারা এখন কিন্তু কড়াকড়ি করছে। আর এই জন্যই আমাদের কোশ্চেনটা হচ্ছে, যারা আজকে যে প্রবাসীদের ব্যালট বাক্স নিয়ে যারা রাজনীতিটা করার চেষ্টা করছে, চুরি করার চেষ্টা করতেছে, এইটা যদি ব্যাকফায়ার করে, যদি এখন যদি মাইগ্রেন্ট ওয়ার্কাররা রাজনীতি নিয়ে ওই দেশে গিয়ে যদি মারামারি করে, তাহলে আমাদের কিন্তু লোক নেওয়া বন্ধ করে দিবে। কাজে রাজনীতি কিন্তু আমাদের দেশে অর্থনীতিকে টিকে রাখতে পারবে না, এটা সবার সচেতন হওয়া উচিত। সেক্ষেত্রে বাইরে যে সংগঠনগুলো আমরা দেখি, বিভিন্ন পরিচয়, বিভিন্ন সংগঠন পরিচয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে, মিছিল করা হচ্ছে, মিটিং করা হচ্ছে, বিভিন্ন গ্রুপ, সেক্ষেত্রে সেগুলো বন্ধ করা দরকার কিনা? না, এটাকে গুরুত্ব দিতে হবে এই কারণে, কারণ আপনি কিন্তু খেয়াল করবেন যে সৌদি আরব, আপনার দুবাই এবং ওমানের সাথে ইন্ডিয়ার একটা সম্পর্ক কিন্তু এটা খুব খারাপ আছে। এর কারণটা হচ্ছে, এবং কাতারের ভিতরে খারাপ হয়েছে সম্পর্ক, এবং এই সম্পর্ক মূল খারাপ হওয়ার কারণটাই হচ্ছে আপনার ইন্ডিয়ান মাইগ্রেন্ট ওয়ার্কাররা ওইখানে মানে সৌদি আরবের কাবা শরীফকে ইউজ করে তারা আপনার মনে করেন যে তাদের বিভিন্ন মূর্তির এগুলো করতে গিয়ে যেটা হয়েছে, দুই দেশের ভিতরে টেনশন শুরু হয়েছে। মাইগ্রেন্ট ওয়ার্কারকে বের করে দিয়েছে তারা, যে ওয়ার্কার করেছিল, কিন্তু এইটা নিয়ে দুই রাষ্ট্র কিন্তু আপনার দ্বন্দ্ব হয়েছে প্রচন্ড। এটা এখন যদি আমার যদি মাইগ্রেন্ট ওয়ার্কাররা তারা ফেসবুক মনে করেন সৌদি আরবে থেকে অথবা দুবাইতে থেকে যদি ফেসবুক ইউজ করে যদি ওইখানে যদি মারামারি করা হয়, এই যে ডিজিটাল ইস্যুগুলো ফেসবুক গ্রুপ করে, তাহলে কিন্তু আমরা কিন্তু মার্কেট হারাবো। এইটা কিন্তু আমাদের এখনই সচেতন করতে হবে, যেটা আমাদের প্রি ডিপার্চার যে ট্রেনিংগুলো হয়, এই ইস্যুগুলো কিন্তু আসে নাই। আমরা কিন্তু সবসময় প্রফেসর ডক্টর ইউনুস স্যারকে পাবো না যে দুবাই সরকারের সাথে আলোচনা করে আপনার জেল থেকে ছুটে আনা। এখন যদি এরকম এই যে এগুলো কিন্তু আমাদের ট্রেনিংয়ে নাই, যে তুমি কিন্তু ওসব দেশে গিয়ে কিন্তু তুমি কিন্তু রাজনীতি করতে পারবা না, তাই না? ওদের দেশে সব রাজনীতি করাটা খুবই নিষিদ্ধ, এবং কয়েকজনকে অ্যারেস্টও করেছে কিন্তু সৌদি গভর্নমেন্ট বাসায় বাসায় গিয়ে। মালয়েশিয়াও একই অবস্থা, এরাও কিন্তু স্টপ করে দিয়েছে, কিন্তু বাংলাদেশকে তারা এটা পছন্দ করছে না। আবার তার ভিতরে মালয়েশিয়ার ভিতরে একটা গ্রুপ আছে, তারা আইএসআইয়ের সাথে যুক্ত হয়ে তারা ইনস্টেবল করতেছিল মালয়েশিয়াতে, এবং মালয়েশিয়ার গভর্নমেন্ট পাঠাই দিছে। এটার ফলো আমরা গভর্নমেন্ট থেকে পাই নাই যে এটা কতটুকু সত্য। তো এইগুলো যদি এই যে মাইগ্রেন্টে যদি এই ধরনের কাজগুলো যদি করে, তাহলে তো
তার কি উদ্দেশ্য হবে জানি না, কিন্তু আমাদের দেশের যে রেমিটেন্স এই বছরে প্রায় 32,000 পাউন্ড 32 বিলিয়ন পাউন্ড এসেছে, সেটা আমরা হারাবো। আমরা চাই যে আগামীতে এই গমনোচ্ছুদের, বিদেশি গমনোচ্ছুদের আরো সুশাসিত একটি পথযাত্রা রচিত হোক। জি, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনা যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম বিদেশ গমনোচ্ছুদের যাত্রা এবং অনৈতিক যে এজেন্সিগুলো আছে সেই এজেন্সির দৌরাত্ম্য। আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন শিকদার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চড়া দাম হাঁকানো হচ্ছে পাকিস্তানি ও ভারতীয় পোশাক সহ নানা পণ্যের। এমন অভিযোগ মেলার ক্রেতা দর্শনার্থীদের, মানছেন বিক্রেতারাও। এই জন্য স্টল ভাড়া বেশি সহ নানা ব্যয়ের ফর্দি মেলে ধরছেন তারা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এখানে শুরু থেকেই পোশাক, জুতা, স্যান্ডেল সহ ভারত ও পাকিস্তানি নানা পণ্যের দিকে নজর থাকে ক্রেতা দর্শনার্থীদের। ইন্ডিয়ান একটা শু পছন্দ হয়েছে, এটা নিছি। ইন্ডিয়ান স্টল থেকে নিলাম, শু নিলাম, এখান থেকে কাশ্মীরি কানি সিল্ক নিলাম। থাই স্টাইল দিয়ে কিনেছি কিছু, তারপর পাকিস্তানি স্টাইল দিয়ে কিছু কিনেছি। ব্যতিক্রম নয় এবারও, তবে মান বিবেচনায় দাম অনেক বেশি চাওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। দামটা বেশি সবকিছুরই আমার কাছে মনে হচ্ছে, মানে বাহিরের থেকে কম, রিজনেবল, আর এখানে একটু বেশি লাগছে। সব হচ্ছে লোকাল ব্র্যান্ডে ভরা। কোনো আগে যেমন আমরা দেখতাম যে অনেক ভালো ভালো বাহিরের ব্র্যান্ডগুলো আসতো, ওরকম তো কোনো কিছুই দেখলাম না। আসলে কিছুই কেনা হয় নাই, যেগুলো একটু মোটামুটি চুজ হয় সেগুলো আসলে খুবই এক্সপেন্সিভ। স্টল প্রতিনিধিদের সরল স্বীকারোক্তি, মেলায় স্টল ভাড়া ও অন্যান্য খরচ বেশি, তাই প্রভাব পড়ছে পণ্যের দামে। দর্শনার্থী আসলে অনেক আসছে, বাট অ্যাকচুয়াল ক্রেতা পাচ্ছি না আমরা ওভাবে করে। ভাড়া তো অনেকটাই, কিন্তু সেই অনুপাতে বিক্রি নাই। স্টলের প্রাইস যদি একটু কমিয়ে আসতো তাহলে দেখা যাচ্ছে আমরা প্রোডাক্টের মান আরও ভালো করতে পারতাম, প্রাইসের দামটা আরও কমতো। দোকান ভাড়া এবং অন্যান্য খরচ কমিয়ে পণ্যদ্রব্যের দাম সহনশীল রাখতে উদ্যোগ নিতে হবে মেলার আয়োজক কর্তৃপক্ষকেই, এমনটাই দাবি দোকানিদের। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিল ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নান্দনিক আলোকসজ্জা আর ব্যতিক্রমী উপস্থাপনায় চলছে পোলার আইসক্রিম বিক্রি ও প্রদর্শনী। পূর্বাচলে এবারের মেলায় ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্র্যান্ড হাজির হয়েছে স্ট্রবেরি, চিজ, বাটার, স্কচ সহ 14টি নতুন স্বাদের আইসক্রিম নিয়ে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, মাসব্যাপী আয়োজনে ক্রেতাদের জন্য তারা রেখেছেন ভিআর গেমস, আইসক্রিম অভিযান ও বিভিন্ন মজার অ্যাক্টিভিটিস সহ ফ্যান্টাসি কিংডমের 50% ডিসকাউন্ট কুপন। আইসক্রিমের নতুন স্বাদ নিতে প্রতিদিনই মেলা প্রাঙ্গণে 14 নম্বর প্যাভিলিয়নের সামনে ভিড় জমাচ্ছেন আইসক্রিম প্রেমীরা। মৌলভীবাজারের চা বাগানে চলছে প্রুনিং কার্যক্রম। গাছকে দীর্ঘস্থায়ী সচল সতেজ রাখতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। যেন সঠিক পদ্ধতিতে প্রুনিং হয় সেই জন্য সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট। শাহ ওয়ালিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবিতে রিপোর্ট। সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিক নিয়মে চা গাছে পাতা গজানোর সক্ষমতা কমে আসে। এতে নতুন বছরে চায়ের উৎপাদন ক্ষমতা স্বাভাবিক রাখতে মৌলভীবাজারের বাগানে বাগানে শুরু হয়েছে প্রুনিং। শ্রমিকরা জানান, মার্চে শুরু হয়ে টানা ৮-৯ মাস চা উৎপাদন প্রক্রিয়া চালু থাকলেও ডিসেম্বরে বন্ধ হয়ে যায়। এরপর থেকে জানুয়ারি মাস জুড়ে বাগানগুলোতে চায়ের উৎপাদন ক্ষমতা বাড়াতে চলে প্রুনিং। গাছের বয়স, মাটির উর্বরতা, বিভিন্ন দিক বিবেচনায় কয়েক ধাপে প্রুনিং করা হয়। এটা করার পরে আমরা চারা গাছ সুন্দর থাকে, আমরা পাতি ভালো আসে, ভালো পাতি আসলে আমরা রুজিও বাড়ে। পরে যখন আবার চা মৌসুম শুরু হবে তখন এটা থেকে তোলার পরে ফ্যাক্টরিতে নেওয়া হবে। টোটাল চার প্রায় 50% আমরা প্রুনিং করি। প্রুনিংয়ে চা গাছ আসলে আমরা আমাদের পাতা দরকার, শুট দরকার। তারপর আবার যখন মার্চ এপ্রিল মাসে যখন বৃষ্টি শুরু হয় তখন আবার নতুন শুট আসলে আবার পায়ে তোলা শুরু হয় এইসব জায়গায়।
সঠিকভাবে প্রুনিং শেষ করতে শ্রমিকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের এই কর্মকর্তা। প্রুনিং অপারেশন তখন রুটে প্রচুর খাদ্য থাকার কারণে গাছ সেটা মোকাবেলা করতে পারবে এবং গাছের সার্ভাইভাবিলিটি সর্বোচ্চ হবে, মর্টালিটি মিনিমাম হবে এবং গাছের টিকে থাকার হার আমরা সর্বোচ্চ পাবো। চা উৎপাদন বাড়াতে মৌলভীবাজার জেলার 93টি চা বাগানে এই প্রুনিং কার্যক্রম চলবে। সময় সংবাদ, মৌলভীবাজার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলছে অরা মিল্ক পুষ্টির পণ্য প্রদর্শনী বিক্রি। ক্রেতাদের নজর কাড়তে নান্দনিকভাবে সাজানো হয়েছে জেনারেল প্যাভিলিয়ন 7, যেখানে মিলছে অরা মিল্ক পুষ্টির পাশাপাশি সিলন চা, স্টারশিপের বিভিন্ন বেভারেজ পণ্য এবং আবুল খায়ের গ্রুপের স্ন্যাক্স ও ক্যান্ডি সামগ্রী। প্রতিষ্ঠানটি জানিয়েছে ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলস ও প্রোটিনে সমৃদ্ধ অরা মিল্ক পুষ্টি প্রয়োজনীয় সুষম পুষ্টি নিশ্চিতে সহায়ক। মেলায় আগত দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ অফার ও আকর্ষণীয় প্যাকেজের পাশাপাশি রয়েছে গিফট জেতার সুযোগ। বিশ্ববাজারে কমতে শুরু করেছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। চাহিদা কমায় কারণ বলে জানিয়েছেন বিশ্লেষকরা। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের উপর শুল্ক আরোপ না করার সিদ্ধান্তের প্রভাব পড়তে শুরু করেছে রূপা ও প্লাটিনামের দামে। ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা কমায় চাহিদা কমেছে মূল্যবান ধাতু স্বর্ণের। এতে শুক্রবার ট্রয় আউন্স প্রতি দাম দাঁড়িয়েছে $4,594.83। সপ্তাহ ব্যবধানে 1.87% আর মাস ব্যবধানে কমেছে 5.91%। মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ওপর শুল্ক আরোপ না করার সিদ্ধান্তের পর রূপার দাম 2.64% কমে ট্রয় আউন্স প্রতি নেমেছে $89.93। তবে সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 12.49%। তবে সপ্তাহ ব্যবধানে 1.13% বেড়ে আরেক মূল্যবান ধাতু প্লাটিনামের দাম দাঁড়িয়েছে $2,322। এদিকে এক সপ্তাহে সিলিকনের দাম কমে টন প্রতি নেমেছে $1,225.45। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। গ্রিনল্যান্ড অধিগ্রহণে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা ইউরোপের 8 মিত্র দেশের উপর 10% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হচ্ছে। গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো সমঝোতা না হলে জুন থেকে শুল্ক হার বাড়িয়ে 25% করা হবে বলেও হুঁশিয়ারি ট্রাম্পের। তীব্র ঠান্ডা আর বৃষ্টির মধ্যেও গ্রিনল্যান্ডের রাজধানী নুকের রাস্তায় সাধারণ মানুষের ঢল। দাবি একটাই, যুক্তরাষ্ট্রের অধীনে যেতে চান না গ্রিনল্যান্ডবাসী। এদিকে স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দেওয়া পর্যন্ত ইউরোপীয় কয়েকটি দেশের ওপর শুল্ক আরোপ করা হবে। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ওপর 1 ফেব্রুয়ারি থেকে 10% শুল্ক কার্যকর হচ্ছে। ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডে এসব দেশের প্রতিনিধিদের অজানা উদ্দেশ্যে সফরের জবাব হিসেবে এই পদক্ষেপ। অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বিরোধিতা করে দেশগুলো বিপজ্জনক খেলায় নেমেছে। মার্কিন প্রেসিডেন্টের হুমকির তীব্র নিন্দা জানায় ইউরোপীয় দেশগুলো। শুল্কের ভয়ে ইউরোপ পিছু হটবে না বলে জবাব দেন তারা। হুমকি বাস্তবায়িত হলে ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে জবাব দেওয়া হবে বলে জানায় যুক্তরাজ্য, জার্মানি সহ 8 দেশের নেতারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এলপিজি সংকটের অজুহাতে গ্রাহকের কাঁধে 2,500 কোটি টাকার বোঝা। সিলিন্ডার প্রতি গুনতে হচ্ছে বাড়তি 700 থেকে 1700। দায় এড়াতে পারে না বিআরসি, মত বিশ্লেষকের। সহজ যোগাযোগ ব্যবস্থার অভাবে পিছিয়ে পড়ছে চট্টগ্রাম বন্দর। মহাসড়কে বাড়ছে যানজট, কাজে লাগানো যাচ্ছে না নৌ রেলপথ। মাল্টি মডেল পরিকল্পনা কর্তৃপক্ষের। এবং বিএমইটির লাইসেন্স স্থগিত করলেও বায়রার তালিকায় বহাল। বিদেশ গমনেচ্ছুদের লাখ লাখ টাকা হাতিয়ে লাপাতা রিক্রুটিং এজেন্সি। প্রতারণা ঠেকাতে মান যাচাইয়ের তাগিদ। এই ছিল এই সময় বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ কাজল। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।